নিশ্ছিদ্র অন্ধকারে এক রোমাঞ্চকর অভিজ্ঞতা। হরিনারায়ণ বিশ্বাসের জঙ্গলে একটি রাত। অন্ধকারাচ্ছন্ন থমথমে রাত্রি, নিবিড় অরণ্য। ওই অরণ্যের একটা বড় গাছের তেডালায় আমি বসে আছি। একটু দূরে অন্য একটা ডালে রঘুবীর। আমার হাতে দোনলা বন্দুক, রঘুবীরের কাছে সরকি আর লাঠি। আসামের এই অরণ্য নিবিড়, দুর্ভেদ্য। বড় বড় মহিরুহ নিজেদের মধ্যে প্রতিযোগিতা করে উঁচু থেকে আরো উঁচু হয়েছে। দিনের বেলাতেও সূর্যের রশ্মি মাটিতে পড়তে পায় না। গাছের পাতার ফাঁক দিয়ে অল্প একটু আলো আসে। যতক্ষণ দিনের আলো থাকে ততক্ষণ অরণ্যের মধ্যে মোটামুটি দৃষ্টি চলে। যেই সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়ে, গাছের ছায়া দীর্ঘতর হয়, তখনই এই বনানীর অভ্যন্তর গাঢ় অন্ধকারে ভরে যায়। নির্নিমেষ অন্ধকারের রাজত্ব এখানে। আলো পুরোপুরি নির্বাসিত। অরণ্যের মাটি তাই কালো, স্যাঁতস্যাঁতে। অরণ্যের গভীরে বাস করে চিতা, হায়না, ভাল্লুক, বাঘ, বুনো শুয়োর আর অজস্র হরিণ, আরো নানা প্রাণী। আমি আবগারি বিভাগে চাকরি করি। স্থানীয় অধিবাসীদের মনে নানা কুসংস্কার, ভূতের ভয়, অন্ধকারের ভয় অত্যন্ত প্রবল। সন্ধে নামার পরে পারতপক্ষে কেউ আর বাড়ির বাইরে যায় না। ফলে প্রচণ্ড পরিশ্রমে তারা যে ফসল ফলায়, রাত্রিরে হরিণ, বুনো শুয়োর সব নষ্ট করে ফেলে। সরকার থেকে তাই হরিণ আর বুনো শুয়োর মারার জন্যে কিছুদিনের জন্য পুরস্কার ঘোষণা করা হয়েছে। আমার তখন অখণ্ড অবসর, তাই রঘুবীরকে সঙ্গে নিয়ে মাঝে মাঝে বেরিয়ে পড়ি। মাঝে মাঝে মনে হয় অরণ্যের শান্ত পরিবেশে আমরা দুটি মূর্তি, যেন মূর্তিমান ভগ্নদূত। যখন ফিরি তখন অবশ্যই সঙ্গে থাকে দু একটা হরিণ বা শুয়োর। সম্প্রতি একটা গুজব রটেছে, অরণ্যের দেবতা নাকি মানুষের এই অনধিকার প্রবেশকে বরদাস্ত করতে পারছেন না। প্রমাণস্বরূপ বলা হচ্ছে যে আজকাল শিকারীরা অরণ্যের মধ্যে প্রবেশ করলেই নানা রকম বিপদের সম্মুখীন হচ্ছে। হরিণ বধ করার জন্য যখনই তারা লক্ষ্য স্থির করে, তখনই নাকি লক্ষ্যপথে এসে হাজির হয় এক মানব শিশু। আর আবির্ভাবের সঙ্গে সঙ্গেই হরিণগুলো কোথায় যেন হারিয়ে যায়। মানব শিশুকে বধ করার মনোবৃত্তি তখন আর কোনো শিকারীরই থাকে না। অবাক বিস্ময়ে যখন তারা চিন্তা করে কোথা থেকে এলো এই মানব শিশু এই ভয়াবহ গভীর অরণ্যে, ঠিক সেই সময় একটা ভয়াবহ আওয়াজ শোনা যায় আর চকিতে মানব শিশু অন্তর্ধান করে। সেই দিন ওই অরণ্যে আর কোনো প্রাণীকেই পাওয়া যায় না। শিকারীদের মতে ওই মানব শিশু অরণ্যের রক্ষাকর্তা। প্রজাকুলকে রক্ষা করার জন্যেই প্রয়োজনের সময় আবির্ভূত হন রক্ষাকর্তা। সেদিন সোম সাহেবও সেই কথা বললেন। সোম সাহেব একজন নামী কন্ট্রাক্টর। সোম সাহেবের অভিজ্ঞতাও প্রচুর, তার কথা তো হেসে উড়িয়ে দিতে পারি না। সোম সাহেব বললেন, চৌধুরীবাবু, ওই নির্জন ভয়াবহ সাপোৎসংকুল অরণ্যে মানব শিশুর আবির্ভাব সত্যি বিস্ময়জনক। আচ্ছা সোম সাহেব, আপনার দেখার কোনো ভুল হয়নি তো? আরে মশাই, আমি তো একা ছিলাম না, আমার সঙ্গে ছিল আরও 4-5 জন। আপনি কি বলতে চান যে আমাদের সকলেরই চোখ খারাপ? না না না, তা কেন? তবে কি জানেন, আজকের যুগে ওইসব আজগুবি ব্যাপার কি কেউ বিশ্বাস করবে? দেখুন মনে হয় বিশ্বাস অবিশ্বাসের কথা বলবেন না। চৌধুরীবাবু, আমাদের জীবনে এমন অনেক ঘটনা ঘটে যার যুক্তিসঙ্গত ব্যাখ্যা কিন্তু আমরা চাইলেও দিতে পারি না।
আমার নিশ্চিত ধারণা ওই মানব শিশুও অমনি এক বিতর্কের বিষয়। হ্যাঁ, আপনার যদি ইচ্ছে থাকে আপনিও যান, সচক্ষেই দেখে আসুন, সন্দেহভঞ্জন হয়ে যাক। কোন জায়গায় আপনি তার দেখা পেয়েছিলেন সোম সাহেব? অরণ্যের ঠিক মাঝখানটায়, যেখানে নুনো মাটি আছে, সল্ট লেক, সেইখানে। গাছের উপর বসে সোম সাহেবের কথাগুলোই ভাবছিলাম। কেমন যেন অস্বস্তি লাগছে। অন্ধকারাচ্ছন্ন চারদিক, কাছে দূরে নানা রকম প্রাণীর আওয়াজ শোনা যাচ্ছে। দূর থেকে গম্ভীর স্বর একটা শোনা গেল, মনে হলো নিশ্চয়ই বাঘের ডাক। রঘুবীরের দিকে তাকালাম। রঘুবীর নিশ্চল। আমাদের সামনে সেই লবণ ক্ষেত্র। অন্ধকার রাত্রিতে সাদা নুনের ওপর চাঁদের আবছা আলোর রেশ, উজ্জ্বল সাদা রং দেখা যাচ্ছে। চোখে পড়ছে বিরাট বিরাট মহিরুহের কালো কালো কাণ্ড। হঠাৎই কিরকম জোরে একটা বাতাস বইতে লাগলো। নিথর বনানী হঠাৎই যেন নানান শব্দে মুখর হয়ে উঠল। পাতার মরমরে জোনাকির দুটিতে, শৃগালের হুক্কাহুয়া রবে, রাত জাগা পাখির কাকলিতে, সাপদের ঝুংকারে, বাতাসের শীতল স্পর্শে অদ্ভুত এক রহস্যময় অপার্থিব অনুভূতি ক্রমে ক্রমে আমার মনের ওপর দারুণ প্রভাব বিস্তার করতে লাগলো। মনে হলো আমি যেন সেই প্রাগৈতিহাসিক যুগের অস্ত্রবিহীন গুহা মানব। আমার সামনে এক বিরাটকায় অজগর ধীরে ধীরে এগিয়ে আসছে আমাকে পুরোপুরি গ্রাস করবার জন্যে। কি আশ্চর্য, তাকে প্রতিহত করার মতো কোনো শক্তি আর আমার শরীরে অবশিষ্ট নেই। আমি প্রচন্ড ভয়ে আর সামনে এগিয়ে আসা সেই অজগরের স্থির দৃষ্টিতে কিরকম যেন সম্মোহিত হয়ে গেছি। নিশ্চিত মৃত্যু যেন আমাকে গ্রাস করার জন্য এগিয়ে আসছে, আসছে, আসছে। হঠাৎই একটা চাপা কণ্ঠস্বরে আমার চমক ভাঙল। সম্মোহনের ঘোর থেকে যেন মুক্তি ঘটল আমার। শুনলাম রঘুবীরের কণ্ঠস্বর, বাবুজি, বাবুজি, হরিণ, হরিণ বাবুজি। হরিণ! চমকে উঠলাম। চমকের চোটে হয়তো পড়েই যেতাম ওই উঁচু ডাল থেকে, কিন্তু কি ভাগ্য, দড়ি দিয়ে নিজেকে বেঁধে রেখেছিলাম ডালের সঙ্গে বলেই অপঘাত মৃত্যু থেকে রক্ষা পেলাম। বেশ কিছুক্ষণ লাগলো সামলে নিতে। তারপরে সাদা নুন ভরা জমিটার দিকে তাকালাম। সল্ট লেক। ওই আবছা সাদা ক্ষেত্রের মধ্যে চাঁদের আলোয় যেন দেখলাম দুটো কালো ছায়া। ছায়াগুলো নড়ছে, নড়ছে বলেই ওগুলো যে প্রাণী তা বোঝা যাচ্ছে, নইলে এই ঘন অন্ধকারে কিচ্ছু বোঝা যেত না। বন্দুকটা ঠিক করে নিয়ে স্পটলাইট ফেললাম লক্ষ্যস্থলের দিকে। সল্ট লেকে আলোক বৃত্তে দেখা গেল দুটো সুন্দর হরিণ চড়ে বেড়াচ্ছে আর মাথা নিচু করে নুন চেটে চেটে খাচ্ছে। গুলি ছুঁড়লাম। একটা হরিণ পড়ে গেল আর অন্যটা সঙ্গে সঙ্গে ছুটে পালালো। যে ভয় আমার চেতনাকে ধীরে ধীরে গ্রাস করে ফেলেছিল, বন্দুকের আওয়াজে তা যেন কেটে গেল অনেকটা। যাক, এখন আর কোনো কাজ নেই। চুপচাপ শুধু প্রভাতের জন্য অপেক্ষা করা। নিচে নামলে সাপদের শিকার হওয়ার সম্ভাবনা। তাই গাছের ডালেই বসে থেকে একটা সিগারেট ধরালাম। রঘুবীরকেও দিলাম একটা। সাব, সাব, লক্ষ্য রাখবেন যেন বাঘে হরিণটা নিয়ে না পালিয়ে যায়। ঠিক আছে, তুমিও লক্ষ্য রেখো। আর রঘুবীর, কপাল গুনে বাঘ যদি আসে ক্ষতিটা কি? চাই কি হরিণ শিকার করতে এসে বাঘ শিকারই করা হয়ে যাবে? হঠাৎই রঘুবীর থেমে গেল, ইশারা করে নিচের দিকে দেখালো আমায়। দেখলাম মৃত হরিণের কাছে কি একটা জন্তু ঘুরে বেড়াচ্ছে। চকিতে বন্দুক বাগিয়ে স্পটলাইট জ্বাললাম। জ্বালিয়েই চমকে উঠলাম। কি আশ্চর্য, মৃত হরিণের পাশে দাঁড়িয়ে রয়েছে একটা মানব শিশু, সম্পূর্ণ নগ্ন একটা মানব শিশু। তার কাঁধে ধনুক, বান,
নিচু হয়ে ধীরে ধীরে হরিণটাকে ঠেলছে। স্পটলাইট পড়তে এসে ফিরে তাকালো। আহ, কি বিভৎস সে দৃষ্টি! জ্বলন্ত অঙ্গারের মতো দুটো চোখ, হিংস্র দাঁত, মাথার চুল রক্তাভ। আমাদের দিক থেকে দৃষ্টি সরিয়ে নিয়ে সে আবার হরিণটাকে ঠেলতে লাগলো। আমি এতটাই বিস্মিত হলাম যে কখন বন্দুকটা আমার কাঁধ থেকে খুলে নিচে পড়ে গেল বুঝতেই পারলাম না। অবাক বিস্ময়ে দেখলাম একটু আগে আমার বন্দুকের গুলি খাওয়া মৃত হরিণটা উঠে দাঁড়ালো, আর সেই ধনুর্ধারী নগ্ন মানব শিশু মুহূর্তে তার পিঠে চড়ে বসলো, আর মুহূর্তে ক্ষিপ্র পদে হরিণটা চলে গেল আমাদের চোখের আড়ালে, মিশে গেল অরণ্যের গভীরে। আর হঠাৎই আমার স্পটলাইটটাও নিভে গেল, আর সঙ্গে সঙ্গে শোনা গেল একটা অপার্থিব আওয়াজ। যেন অতৃপ্ত আত্মারা মাটি ভেদ করে উঠে আসতে চাইছে ওই জঙ্গলের মধ্যে, যেন অরণ্যের সমস্ত প্রাণীর আওয়াজ একসঙ্গে বেরিয়ে আসছে। ভয়ে আমার সারা গা হাত পা কাঁটা লেগে গেল। একটু পরে হঠাৎই সমস্ত আওয়াজ স্তব্ধ, আর কোনো আওয়াজ নেই। গোটা জঙ্গল যেন থমথম করে আছে, যেন কিসের অপেক্ষায়। সারাটা রাত আমি আর রঘুবীর স্থানুর মতো বসে রইলাম সেই গাছের ডালে। আমাদের কোনো বোধ শক্তি বোধহয় আর অবশিষ্ট নেই। এ কি দেখলাম আমরা, এ কি দেখলাম! এই গভীর অরণ্যে হিংস্র সাপদের মধ্যে ওই মানব শিশু, এর অস্তিত্ব তো কল্পনারও অতীত। তবে তো সোম সাহেবের কথাই ঠিক। তবে কি ওই নগ্ন মানব শিশুই অরণ্যের রক্ষাকর্তা, নতুন যুগের নতুন অরণ্যদেব? নইলে মৃত হরিণের জন্য তার প্রাণ এত আকুল হবে কেন? তবে কি সে স্পর্শ মাত্র মৃতদেহ প্রাণ সঞ্চার করতে পারে? নইলে কি করে মৃত হরিণ, গুলি খাওয়া হরিণ ওইভাবে উঠল, ওকে পিঠে নিয়ে তীর বেগে বেরিয়ে গেল আমাদের চোখের সামনে দিয়ে? এইসব ভাবতে ভাবতে কখন আস্তে আস্তে রাত্রি প্রভাত হলো। সূর্যের আলো একটু একটু করে আলোকিত করল সেই গভীর অরণ্যকে। আমি আর রঘুবীর গাছ থেকে নেমে ভাঙা বন্দুকের টুকরোগুলো সংগ্রহ করে আস্তে আস্তে এগিয়ে গেলাম সেই লবণ ক্ষেত্রের দিকে। যেখানে হরিণটা পড়েছিল সেখানে প্রচুর রক্তের দাগ, প্রচুর রক্ত। কিন্তু আশ্চর্য, তন্ন তন্ন করে অনুসন্ধান করেও আমরা মৃত বা আহত কোনো হরিণের দেখা পেলাম না। কোনো হরিণের চিহ্ন মাত্র সেখানে নেই। শুধু কাল রাতের সাক্ষী হিসেবে রয়ে গেছে ওই সল্ট লেকের ওপর রক্তের দাগ।